বাড়ি জানলাম ঘর জানলাম রাজেন আমার এই জীবন স্বপ্নের দেশ ইউরোপ। জীবনকে বাজি রেখে প্রতি বছরই ইউরোপে পাড়ি দিয়ে মাঝপথে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। সমুদ্রপথে ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে আবারও মর্মান্তিকভাবে প্রাণ হারানো বাংলাদেশের ৮ তরুণ। এদের মধ্যে ৩ জনের বাড়ি গোপালগঞ্জে, ৩ জনের মধ্যে ২ জনের মরদেহ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। অপর একজনের মরদেহ নেওয়া হয়েছে পাবনায়। খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দর জীবনের আশায় পরিবারের অভাব মেটাতে ১০ জানুয়ারি ইটালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মুকসুদপুর উপজেলার গয়ালকান্দি গ্রামের পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন। একই উপজেলার বড়দিয়া গ্রামের দাদন শেখের ছেলে রিফাত শেখ ও ফতেপট্টি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে রাসেল শেখ। পরে গত ১৪ ফেব্রুয়ারি লিবিয়া থেকে ট্রলার যোগে ইটালির উদ্দেশ্যে রওনা দেন তারা। মাঝপথে টিউনিশিয়ায় ভূমধ্যসাগরে ইঞ্জিন চালিত নৌকায় করে যাওয়ার পথে তাদের উপর নির্যাতন করা হয়। পরে ভূমধ্যসাগরে ট্রলার ডুবে করুণ পরিণতি ঘটে তাদের জীবনে। গত বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়। পরে শুক্রবার রাতে রিফাত শেখ ও রাসেল শেখের মরদেহ মুকসুদপুর ও ইমরুল কায়েস আপনের মরদেহ নেওয়া হয় পাবনায়। মরদেহ বাড়িতে পৌঁছালে মা বাবা আর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। আমি কিছু তুই সৌদি গেলে না যাবি, না গেলে সাইবেরিয়া যাবি, তোর আমি এইভাবে ইটালি যাবার দেবো না, এই করে সিদ্ধান্ত নিয়েছে। নিয়ে ও টাকা দিয়েছে মনে হয় বুধবার দিন, বৃহস্পতিবার দিন গেছে, শুক্রবার দিন আমরা নিরাইতে বসবো কিভাবে নেবে। ও আমাকে তুমি জানো নি, আমার হলো বড় বোর্ডে নেবে, রিফুন মামা কইছে দালালি মাছের ট্রলারে নেবে। বোঝো না ১৩ লাখ টাকা দেওয়া লাগছি, নগদ টাকা এখন তো বাই না, লোন করছি আর কিছু টাকা নিচে জিনিস গয়না তুই আর কি দিছি। পরে শুক্রবার দিন বসবো, শুক্রবার দিন হাসির অসুস্থ আইলাম দেখবার, এদিকে দালালে ফোন দিয়েছে রাসেলকে, তার আগামীকাল তার ফ্লাইট, তুমি আসো। তা যাবার সময় করলাম কি বাজান তুই এনে তুই যাইস না বাজান। কই মা তুমি কিছু কয়ে না, তোমার কল এমন কিছু ভালো হবে মা, তুই আমার বাধা দিয়ে না, তুই হঠাৎ চলে গেলি, ওই আর কথা হইন না বাজান। না মা কিছু কই না। তারপরে আমার সালে প্রথম ডুবাই নেওয়ার পরে লিবিয়া নিয়েছে, লিবিয়া নেওয়ার পর আমার সাল হলো মারছি, মারার পর আমার সাল আমার কাছে কয় নাই, না করবার ওই জায়গায় একজন আমার কাছে কইছে। তারপরে বুধবারে গেম দিছে, আমার কাছে কয় না। ওই দিন কেউ সেনাবাহিনী মারছে, সেনাবাহিনী মাইরা মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিয়ে মঙ্গলবার দিন ছাড়ছে, আবার বুধবার দিন গেম দিছে। ওইটার হলো ৩০ জন নেওয়ার কথা, এনে হলো ৫৬ জন নিয়েছে। নেওয়ার পরে তারপর দালালটা কয় না। পরে আমি কইছি কি কোথায়, দালালে ভাগিনের কাছে কই যার মাধ্যমে গেছে রিফোন, রিফোন এনে কোথায়, কয় ক্যাবা মালটা ছাড়াই গেছে, এনে কোথায়, তিনুই শেষ। যখন ফোন দিছি কয় কানুরের মেহেদি ভাগিনে মারা গেছে। তখন আমি কই কে। পরে তারপর দালালটা আমার ফোন দেন, ফোনটা উঠে না, মানে আমার ফোন তো ছিল বন্ধ হয়ে। ছেলের অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে পড়াশোনা যখন বন্ধ হয়ে গেল, তখন চিন্তা করছে যে আমি খরচ চালাইতে পারতেছিলাম না, আমার কোনো ইনকাম সোর্স নাই। তখন যে ছেলে আপনারই করছে যে আব্বু সিদ্ধান্ত নিচ্ছে যে অনেক মানুষ তো ইটালি যায়, আমার ভাইয়ের বেটা আছে, আমার ভাগ্নে আছে, তারপর আমার ভাইস্তারা আছে, বেশ আত্মীয় স্বজন আছে, সবাই যখন গেছে তখন আমারে পাঠাই দেন, আমি যাই একটা আপনার যতটুকু বাপ হিসাবে ছেলে হিসাবে সহায়তা করতে পারি আপনার চেষ্টা করি। আমি দিয়েছিলাম ১১ লাখ টাকা দিছিলাম, ওই আমাদের আত্মীয় ধরেই দিছিলাম, রহিম ভাইয়ের মাধ্যমে দিছিলাম। এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য দালালদের দৌরাত্ম্য কমাতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। অনেক ভদ্র, অনেক ভালো একটা ছেলে, মানে ওরা ছোটটা দেখছি ভালোই, ও কার সাথে মারামারি করে না, কার সাথে জর্গাজাটি করে না, এই জায়গায় আসছে নানা বাড়িতে, এই জায়গায় আসছে, অনেক ভালো ছিল। এদের সাজা দেবে কে? এদের সাজা দিলে সরকারে দিতে পারে, কিন্তু জনগণে কেটা দেবে? মনে করেন আমার ছেলে, আমি জানি যে ওই পথে গেলে মৃত্যু হবে, তবে তারপরও তো আমি ওই পথেই দেই। এইভাবে তো দুর্ঘটনা ঘটে, এক করে তো অনেক ঘটছে, খালি একটা না তো আরও ঘটছে, তারপরও জানা সত্ত্বেও তো এই পথে পাঠায়। দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে মানব পাচার বন্ধে সরকার সহ সকল পক্ষকেই সচেতনতা বাড়াতে কাজ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।